সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে স্বাগত। আমি মোহাম্মদ মনিরুদ্দিন মিয়া, সিনিয়র শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর। আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ নির্মিতি পাঠ্য বইয়ের তৃতীয় পরিচ্ছেদ সন্ধি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সন্ধি সম্পর্কে তোমাদের ধারণা আছে, তোমরা শুনেছ। ষষ্ঠ সপ্তম শ্রেণীতে সন্ধি নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমি অষ্টম শ্রেণীর এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা কাগজ কলম নিয়ে বসো এবং প্রয়োজনীয় অংশগুলো তোমরা নোট করে নেবে। বাংলা ভাষা অত্যন্ত সুমধুর ভাষা। এটা আমাদের মায়ের ভাষা। আমাদের এই ভাষার মর্যাদা রক্ষার্থে বাংলার দামাল ছেলেরা 1952 সালের 21 ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। সেই ভাষার মর্যাদা রক্ষার জন্য আমরা এই বাংলা ভাষাকে সুন্দরভাবে পরিচালনার জন্য বাংলা ব্যাকরণ তৈরি করা হয়েছে। আর এই ব্যাকরণের একটি অংশ হলো সন্ধি। আমরা আজকে সন্ধি সম্পর্কে জানব। সন্ধি এটি একটা বাংলা শব্দ। এটার অর্থ হইল, সন্ধি শব্দের অর্থ হইল মিলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে এই প্রশ্ন আসতে পারে যে সন্ধি শব্দের অর্থ কী। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি এই শব্দটির আবিধানিক অর্থ হল মিলন। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে বহু নির্বাচনী প্রশ্নে। আর পরিভাষায় সন্ধি বলা হয় পাশাপাশি দুটি বর্ণের মিলনকে। দুইটা শব্দে দুইটা বর্ণ থাকবে, ওই দুই শব্দকে এক শব্দে পরিণত করার জন্য যেই দুইটা ধ্বনি মিলিত হয়ে এক ধ্বনিতে রূপান্তরিত হয় সেটাকে বলা হয় সন্ধি। সন্ধি কাকে বলে? পরস্পর পাশাপাশি দুই ধ্বনির মিলনকে। দুইটা ধ্বনি, এই ধ্বনি যখন একসাথে উচ্চারিত হয়, মিলন হয়, তখন এটাকে সন্ধি বলে। দুইটা বর্ণ যখন এক বর্ণে মিলিত হয়, রূপান্তরিত হয়, এটাকে সন্ধি বলে। যেমন আমি দেখাই, বিদ্যা যোগ আলয়। এখানে এই বিদ্যার আ আর এই আলোর আ, এই দুইটা মিলে হয়েছে আ, আর এটা এই দুইটা শব্দ মিলে হয়েছে বিদ্যালয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ সন্ধি কী জিনিস। এখন আমরা সন্ধিটা কেন আমাদের দরকার, সন্ধি দিলে আমাদের কি সুবিধা। যেমন সন্ধির একটা সুবিধা হলো উচ্চারণের সুবিধার জন্য। যেমন আমরা যদি বলি যে আমি বিদ্যালয়ে যাব, তাহলে এটা উচ্চারণ করতেও আমাদের একটু সমস্যা হয়, সঠিক উচ্চারণ করতে সমস্যা হয়, উচ্চারণে কষ্ট হয়। তাহলে এই জন্য সন্ধির উপকারিতা হলো উচ্চারণের সুবিধার জন্য। সন্ধির একটা উপকারিতা হলো উচ্চারণের সুবিধার জন্য। উচ্চারণের সুবিধার জন্য
আর আরেকটা হলো ভাষা শ্রুতি মধুর করার জন্য। যদি আমরা বলি আমি বিদ্যালয়ে যাব, এটি শুনতো আমাদের শ্রুতিকটু শোনায়। এই জন্য শ্রুতি মধুর করার জন্য আমাদের সন্ধির প্রয়োজন। এই কারণে আমরা এই কারণে আমাদের সন্ধির প্রয়োজন। আমরা এই দুইটা বর্ণ, এই আ আর এ আ মিলে আ হয়, দুইটা বর্ণ মিলে একটা লোপ পায় আর একটা থাকে, এই জন্য সন্ধি আমাদের প্রয়োজন। আরেকটা হলো শ্রুতি মধুরের জন্য। আমরা সন্ধি আমাদের শ্রুতি মধুরের জন্য দরকার হয়। আরেকটা হলো ভাষা সংক্ষিপ্ত করার জন্য এই সন্ধি প্রয়োজন। যেমন আমি বিদ্যালয়ে যাব, এটা একটু উচ্চারণও সমস্যা, শ্রুতি মধুরও না, এবং এই শব্দটা দুইটা শব্দে এটা অনেক উচ্চারণ করতে একটু সময় বেশি লাগে। এই সংক্ষিপ্ত করার জন্য আমরা এই দুইটা মিলে আ দিয়ে বিদ্যালয়ে বলে থাকি। এজন্য আমাদের এই সন্ধির আরেকটা প্রয়োজন হলো ভাষা সংক্ষিপ্ত করার জন্য। ভাষা সংক্ষিপ্ত করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বলতে পারবো যে কেন আমরা এই বাংলা ব্যাকরণের সন্ধি চ্যাপ্টার দেওয়া হয়েছে, সন্ধি কি প্রয়োজন আমাদের। আমরা সংক্ষেপে বলতে পারবো যে এই সন্ধির কারণে, সন্ধির মাধ্যমে আমাদের উচ্চারণ করতে আমাদের সুবিধা হয়, এটি সুমধুর হয় এবং ভাষা সংক্ষিপ্ত হয়। তাই ইনশাল্লাহ তোমরা এই সন্ধির সম্পর্কে এসব কথাগুলো বলতে পারবে। আর এই সন্ধি যখন হয় তখন দুইটা শব্দের প্রথম শব্দের শেষ ধ্বনি এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি, যেই দুইটি শব্দ, সেই একটা শব্দের শেষ, একটি শব্দের শেষ। যেমন আমি দেখাইছি তোমাদেরকে বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। আর এখানে দুইটি শব্দ, এখানে এই একটি শব্দ বিদ্যা, এটার শেষ ধ্বনি আ এবং পরের শব্দের প্রথম ধ্বনি আ। সন্ধি দুইটা শব্দের, একটি শব্দের শেষ ধ্বনি আর একটি শব্দের প্রথম ধ্বনি। প্রথমটাকে বলা হয় পূর্বধ্বনি, পরেরটাকে বলা হয় পরপদ। প্রথমটাকে বলা হয় পূর্বপদ, যেমন এখানে বিদ্যা, এটি পূর্বপদ, আর আলয় এটি পরপদ। এখন এই পূর্বপদের আ, পরের পদের আ, এই দুইটা মিলে হয়েছে বিদ্যালয়। অতএব সন্ধির ক্ষেত্রে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনি, এই দুই ধ্বনি মিলে সন্ধি সংগঠিত হয়। সন্ধি সংগঠিত হতে দুইটা পদ লাগবে, দুইটা শব্দ লাগবে। ওই দুই পদের প্রথম পদের শেষ বর্ণ, শেষ পদ, শেষ ধ্বনি এবং
পরপদের প্রথম ধ্বনি, এই দুই ধ্বনি মিলেই এই সন্ধি সংগঠিত হয়। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরীক্ষা প্রশ্ন আসলে এ ধরনের উত্তর তোমরা দিতে পারবে। ধ্বনির মিলনে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, যেমন ধ্বনি মিলে পূর্ব দুটি ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, দুটি ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। যেমন এখানে এই যে এই দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনি, দুইটা আ মিলে একটা ধ্বনি হয়েছে, আ হয়েছে, বিদ্যালয়, এ আ হয়েছে। আবার কখনো কখনো ধ্বনি লোপ পায়। এই লোপ পাওয়ার মাধ্যমে সন্ধি সংগঠিত হয়। যেমন অতএব, এখানে এই অতএবের এই বর্ণটি, এই ধ্বনিটি লোপ পেয়ে এই দুই বর্ণ, দুইটা শব্দ এক হয়ে সন্ধি হয়েছে। এই সন্ধি অতএবের বিচ্ছেদ করলে অত যোগ এব, আর যখন এটা সন্ধি হয় তখন ওটা হবে অতএব। এটার একটি ধ্বনি লোপ পাবে। ধ্বনি বিকৃতির মাধ্যমেও সন্ধি সংগঠিত হয় কখনো কখনো। যেমন উচ্চারণ সমান উচ্চারণ। কখনো ধ্বনি লোপ পেয়ে এই উচ্চারণ হয়, বিকৃতি ঘটে। যেমন স্বর যোগ থ, ষষ্ঠ, ষষ্ঠ। এখানে এই থ বর্ণটি, এখানে এই থ বদলে ঠ হয়েছে। এখানে থ বর্ণ পল্টিয়ে থ বদলে এই থ পরিবর্তন হয়ে থ বদলে ঠ হয়েছে। তাহলে এভাবেই সন্ধি সংগঠিত হয়ে থাকে। কখনো এটা কখনো পূর্বপদের বিকৃতি ঘটে, যেমন এখানে এই খণ্ডত বিকৃতি ঘটেছে প্রথম পদে, এখানে দ্বিতীয় পদে ঠ পরিবর্তন হয়েছে। এভাবেই সন্ধি সংগঠিত হয়ে থাকে। আর তাহলে সন্ধি কিভাবে হয়, পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই লিখতে পারবে। এখন হলো সন্ধির প্রকারভেদ। সন্ধির প্রকারভেদ, সন্ধি প্রধানত দুই প্রকার। এটা হলো বাংলা সন্ধি আর একটা হলো তৎসম সন্ধি বা সংস্কৃত সন্ধি, তৎসম সন্ধি। এটা তোমাদের মনে রাখতে হবে। সন্ধি প্রধানত দুই প্রকার, এটা হলো বাংলা সন্ধি আর হলো তৎসম সন্ধি। আবার এই বাংলা সন্ধিটা দুই প্রকার। এই বাংলা সন্ধি এটি দুই প্রকার। এক প্রকার স্বরসন্ধি, স্বরসন্ধি, আর একটা হলো ব্যঞ্জন সন্ধি।
মনে রাখবা। এই বাংলা সন্ধি পরীক্ষা প্রশ্ন যদি আসে, বাংলা সন্ধি কয় প্রকার? তোমাদের বই তো দেওয়া আছে বাংলা সন্ধি। বাংলা সন্ধি হলো দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর যদি তৎসম বা সংস্কৃত সন্ধি কত প্রকার? সেটা হবে তিন প্রকার। এই তৎসম সন্ধি এটা তিন প্রকার। এটার সাথে আর একটা আছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি খাঁটি বাংলা সন্ধিতে এই বিসর্গ সন্ধি ব্যবহার হয় না। অতএব তোমাদের অষ্টম শ্রেণীতে সন্ধি, বাংলা সন্ধি কত প্রকার আসতে পারে, সেক্ষেত্রে তোমরা এই বাংলা সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলা হয়। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলা হয়। যেমন সোনা যোগ আলি, সোনালি। সোনা যোগ আলি, সোনালি। এখানে এটা একটা স্বরসন্ধির উদাহরণ। এখানে সোনার আ আর এই আলির আ, এই দুইটা মিলে হয়েছে সোনালি। এভাবেই প্রত্যেকটা পদে যখন সন্ধি হবে, তখন যখন স্বরবর্ণের সাথে স্বরবর্ণের, স্বরধ্বনির সাথে স্বরধ্বনি, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যখন মিলন হবে, সেটি হবে স্বরসন্ধি। আর যদি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলন হয়, সেটা হবে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরসন্ধি, স্বরধ্বনি, এবং ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির যে মিলন, এটা তিন প্রকারে হতে পারে। স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সন্ধি হতে পারে। আবার ব্যঞ্জন ধ্বনির সাথে স্বর ধ্বনির সন্ধি হতে পারে। আবার ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন সন্ধি হতে পারে। এইভাবে তিন প্রকারে ব্যঞ্জন সন্ধি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ব্যঞ্জন নিয়ে বিস্তারিত সন্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, স্বরসন্ধি নিয়েও করেছি। পরবর্তী ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে সংস্কৃত বা তৎসম সন্ধির যে আরেকটি প্রকার আছে বিসর্গ সন্ধি, সেটা নিয়ে আলোচনা করব। আজকে যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আশা করি ইনশাল্লাহ তোমরা এগুলো ভালো করে শিখে নিবা। এবং বহু নির্বাচনী প্রশ্নে এইসব শব্দের অর্থ, এইসব প্রশ্ন এখান থেকে আসতে পারে। আমি যেগুলো আলোচনা করেছি, যে সন্ধি অর্থ কী, সন্ধির প্রয়োজনীয়তা কী, তারপরে সন্ধির প্রকার, বাংলা সন্ধির প্রকারভেদ কী কী, কীভাবে হয়, এগুলা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো তোমরা প্রস্তুতি নিবে। আর পরে পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বাকিগুলো ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমি আজকেই বলেই আজকের ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকো, সুখে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।